ফার্স্ট অফ অল তোমাদের পরীক্ষা হবে অক্টোবরে, ওইটার রুটিন কি দিছে? অক্টোবরের ওরকম স্পেসিফিক রুটিন না দিলেও একটা জিনিস তোমরা জানো আগের বারের থেকে, যে অক্টোবরে এক্সাম শুরু হবে, অক্টোবর মাসেই তোমাদের গুলা শেষ হয়ে যাবে, দেন নভেম্বরে আইজিসিএসি হবে আর কি। বুঝতে পারছো? তো তাহলে হোয়াট উই হ্যাভ বিফোর অক্টোবর, এখন তো আমাদের জুন মাস, তাই না? তো তাহলে জুন, জুলাই, অগাস্ট এন্ড সেপ্টেম্বর, এই 4টা মাস আমরা পাবো। ফার্স্ট অফ অল আমাদের কোর্সটা কিভাবে করানো হবে এই 4 মাসের জন্য, আমরা কিভাবে কি পড়ালেখা করব, ওইটার আউটলাইনটা আমি ফার্স্ট এখন ক্লিয়ার করে দেই। ঠিক আছে? প্রথম ব্যাপার হলো আমাদের ইউনিট 1 এর কিন্তু চ্যাপ্টার ওয়াইজ বুকলেট আমরা পুরাটা ফার্স্ট টু লাস্ট সবকিছু কোয়েশ্চেন সলভ করে করে সবগুলো শেষ করে রাখছি। সো তাহলে ইউনিট 1 এর কোয়েশ্চেন পেপার রিলেটেড প্রবলেম আমাদের খুবই কম থাকার কথা, স্টিল থাকতেই পারে, অনেকদিন পরে পড়তেছো ভুলে যাইতেই পারো, ওইটা কোনো ব্যাপার না, ওগুলা নিয়েও আমরা দেখব। কিন্তু আমাদের ইউনিট 2 এর উপরে মেজর ফোকাসটা থাকবে, বিকজ ইউনিট 2 এর আমাদের ইলেকট্রিসিটি বাদে ওয়েভস এন্ড কোয়ান্টাম ফিজিক্স এর ওইসবের কোয়েশ্চেন পেপার সলভিংটা তেমন ডিটেল ওয়েতে হয় নাই আর কি। আমরা এরপরে তখন এরকম প্রেডিক্টেড গ্রেডস এর যখন নাকি বা এক্সাম ক্যান্সেলেশনের যখন নোটিশটা চলে আসছে, তখন আমাদের পড়ালেখার সবারই একটু ঢিলামি শুরু হয়ে গেছে, তাই না? তো আমরা এখানের মধ্যে মেইন কাজটা যেটা করব, ফার্স্ট অফ অল এই মান্থ এন্ড অগাস্টের মাঝে থেকে মক শুরু হয়ে যাবে। ওকে, মেইন মক 16 থেকে মেইন মক শুরু, সেপ্টেম্বর মান্থেও মক হবে এন্ড মক গুলোর সলিউশন চলতে থাকবে, এমন টাইপের ব্যাপার। এটা তো একদম ফুল সিলেবাস আমাদের রিভিশন এন্ড এভরিথিং শেষ হয়ে যাওয়ার পর, এগুলো হলো মেইন মক। এগুলার আগেও আমরা কন্টিনিউয়াসলি উইকলি ওরকম এক্সামের উপরে থাকবো, বিকজ অলওয়েজ আমাদের প্র্যাকটিস করতে থাকতে হবে। ওকে, তো ফার্স্ট অফ অল এই জুন মান্থে আমরা কাজগুলা কি কি করব দেখো। তোমাদের অ্যাকচুয়ালি ফ্ল্যাশব্যাকের জন্য এমন ইউনিট 1 ইউনিট 2 স্পেসিফিক্যালি আলাদা আলাদা করে এমন ফ্ল্যাশব্যাকের ম্যাটেরিয়াল বানানো আছে। ওকে, সো হোয়াট উই উইল ডু, ফার্স্ট অফ অল মনে করো যে আজকের ক্লাসে আমরা এরকম ওয়েভস এর স্পেসিফিক কয়টা টপিক কভার করলাম। ওকে, নাও এখানের মধ্যে কাজটা কি হবে, আজকের ক্লাসে একটা ওয়ার্কশিট করানোর কথা, ওই জিনিসটা আমরা আজকে করাবো না। মেইনলি আমরা ক্লাসটা শুরু করব সানডে থেকে। আজকে আমরা জাস্ট বুঝাই দিচ্ছি যে কোর্সটা কিভাবে কি চলবে। ওকে, আজকে জাস্ট আমরা হালকা একটু পড়ালেখা করব। তো এখানের মধ্যে মেইন কাজগুলো কি, ফার্স্ট অফ অল ইউনিট 2 এর আমাদের যেসব টপিকগুলি ওয়েভস এন্ড ইলেকট্রিসিটি আর নেচার অফ লাইট, তো ওই সব টপিকগুলো ফার্স্ট অফ অল আমি ওয়েভস রিলেটেড কয়েকটা টপিক, মনে করো ওয়েভস তো অনেক বড় একটা জিনিস, তো ওখানের মধ্যে আমরা যদি স্টুডেন্ট বুকটার মধ্যে যাই, দেখো এই যে ফার্স্ট অফ অল ওয়েভ বেসিক্স এন্ড ওয়েভ টাইপস, তো এইগুলা রিলেটেড প্রথমে মনে করো ডিসকাশন করলাম, এন্ড বিহেভিয়ার অফ ওয়েভস এগুলা নিয়ে ডিসকাশন করলাম। তো এটা গেল ফার্স্ট দিনের লেকচার, যে ফার্স্ট দিনে আমরা এই দুটা টপিক একবার রিভিউ করে নিলাম, আগে তো পড়ছি একবার দেখে নিব আবার। দেন ওই দিনের ক্লাসেই আমি কি করব, পার টপিকের এই যে 3A 3B আছে না, এই পার টপিকের আমাদের 2টা করে ওয়ার্কশিট বানানো। ওকে, সো কি করব, ওয়ার্কশিট গুলা কোশ্চেন পেপার কোশ্চেন থেকেই। সো কি করব আমরা, আমি একটা ওয়ার্কশিট ক্লাস টাইমে লাইভে আমি নিজে এক্সপ্লেন করে করে সলভ করায় দিব, এন্ড আরেকটা ওয়ার্কশিট থাকবে ডিফারেন্ট কোশ্চেন নিয়ে, সেম টপিক বাট কোশ্চেন পেপারের অন্য অন্য কোশ্চেন নিয়ে। তো ওই কোশ্চেন গুলা তোমরা নেক্সট ক্লাসের আগে সলভ করবা। তো এইভাবে করে করে আমাদের রিভিশনটা চলতে থাকবে। কি করব, ফার্স্টে টপিকের ছোট একটা ব্রিফ দিব, বিকজ আগে থেকেই তোমরা পারো। দেন কোশ্চেন পেপারের কোশ্চেন আমি কয়টা ওয়ার্কশিট ফর্মে প্রিপেয়ার করে রাখছি, সো ওগুলা সলভ করাই দেবো একটা আমি নিজে, আর আরেকটা ওয়ার্কশিট তোমরা নেক্সট ক্লাসের আগে নিজেরা কভার করবা। সো এইভাবে করে আমাদের কোশ্চেন পেপারের প্র্যাকটিসটা আবার শুরু হয়ে যাবে। দেন উই উইল জাম্প টু দা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার, যে যখন নাকি প্রত্যেকটা টপিক আমাদের কভার হয়ে যাবে, তো তখন আমরা কি করব, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপারে চলে যাব। বুকলেট তো তোমাদের কাছে আছেই, তাই না? ইউনিট 2 এর বুকলেট নাই এমন কেউ আছো? সার্বিকের কাছে মনে হয় নাই, তাই না? না ভাই, আমার কাছে। হ্যাঁ, তো তাহলে ইউনিট 2 এর বুকলেটটা ইহাব থেকে কালেক্ট করা লাগবে। ঠিক আছে, আমি বলে দিব
যে তুমি গেলে পরে যেন তোমাকে দেয়। ওকে, সো তাহলে এইটা হবে আমাদের মেইন প্রসিডিওর। এন্ড ইউনিট 3 এর ব্যাপার, ইউনিট 3 এর ব্যাপারগুলা কি, আমি ক্লাসের মধ্যে কোশ্চেন পেপার করাবো এন্ড তোমাদেরকে অমন আরেকটা কোশ্চেন পেপার ওই উইকের জন্য হোমওয়ার্ক দেওয়া হবে এমন টাইপের। কারো কি রিভিশন প্যাটার্ন নিয়ে কোনো কনফিউশন আছে যে আমরা কিভাবে কি করব? আমি যদি রুটিনটা লিখে দেই তো তাহলে পরে তোমাদের বুঝতে ইজি হবে। আমরা জুন মান্থে এরকম স্পেসিফিক টপিক গুলি এন্ড তাদের ওয়ার্কশিট গুলি শেষ করা ট্রাই করব। জুলাই মান্থে উই উইল স্পেসিফিক্যালি জুলাই থেকে অগাস্টের মিড পর্যন্ত ওই যে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার যতটুকু বাকি থাকবে আর বাকি ইয়ার ওয়াইজ কোশ্চেন পেপার গুলো যতটুকু বাকি থাকবে ওইসব ব্যাপারগুলো আমরা জুলাই এন্ড অগাস্ট মান্থে শেষ করব। এন্ড আফটার দ্যাট আমাদের মেইন মক গুলো শুরু, মেইন মক সলিউশন, মেইন মক সলিউশন, মেইন মক সলিউশন, এইভাবে করে চলবে। ওকে, তো আমরা যদি ডেজ গুলা ডেডিকেট করে রাখি যে কোন দিন কোন ইউনিট আমরা রিভিশন দিব, তো তাহলে আমাদের জন্য ভালো হয়। আমাদের ক্লাসেস গুলি কবে কবে? সানডে, টিউসডে এন্ড থার্সডে, তাই না? সরি, তো এখন এখানের জন্য আমরা সানডেটাকে ডেডিকেট করব ফর ইউনিট 2 রিভিশন, টিউসডেতে ইউনিট 1 এন্ড থার্সডেতে ইউনিট 3। ওকে, সানডেতে কেন আমি ইউনিট 2টা দিলাম? বিকজ ওই ইউনিট 2 এর আগে আমরা 2 দিন এরকম ছুটি পাবো, যে থার্সডে এর পরে ফ্রাইডে স্যাটারডে ছুটি পাবো, সো দ্যাট সানডে তো এরকম ইউনিট 2 রিলেটেড আমাদের পড়ালেখা একটু বেশি বাকি আছে, কোশ্চেন পেপার এন্ড এভরিথিং। সো তাহলে ইউনিট 2টা এর জন্য আমরা সানডেতে দিলাম, ইউনিট 1টা ম্যাক্সিমাম জিনিস করানো আছে, সো তাহলে ওইটার জন্য টিউসডেতে, আর থার্সডেতে হলো আমাদের ইউনিট 3। ওকে, তো এই ব্যাপারগুলো সবাই একটু নোট ডাউন করে রাখো, তাহলে যেন তোমাদের লেকচারস গুলি ফলো করতে কোনো রকমের প্রবলেম না থাকে। ওকে, ফেরদৌস কি ইউনিট 2 এর বুকলেট কালেক্ট করছিলা? Yes, sir. ওকে, ঠিক আছে, সো তাহলে লেটস স্টার্ট। ইউনিট 2 এর আমরা ছোট একটা রিভিউ দেখে নেই ওয়েভস রিলেটেড, এন্ড ওইটা নিয়ে তোমাদেরকে ওয়ার্কশিটটা আমি দিয়ে দিব আজকে রাতে বা কালকের মধ্যে। ওয়ার্কশিটটা দিয়ে দিব যেটা তোমরা সানডের আগে সলভ করবে আর কি, যে আজকে আমরা যেই যেই টপিকগুলি রিভিশন দিব ওই টপিকগুলোর উপরে তোমাদেরকে ওয়ার্কশিট দেওয়া হবে, এন্ড ওই ওয়ার্কশিটগুলো তোমরা সানডের আগে শেষ করে রাখবা। তো সানডেতে আমরা যেন কি করতে পারি, ওই ওয়ার্কশিট গুলার যদি কোনো প্রবলেম ফেস করে থাকো ওগুলা সলভ করে দেন নতুন কোন টপিক ইউনিট 2 এর কভার করতে পারি। ঠিক আছে, ওকে। তো এখন এখানের জন্য যদি আমরা দেখি কাজটা কি, আমাদের ওয়েভস থেকে রিভিশনটা স্টার্ট করব। ঠিক আছে, ওয়েভস এন্ড ইলেকট্রিসিটি। তো 3A আমাদের যে টপিকটা ওয়েভ বেসিক্স। ফার্স্ট অফ অল ওয়েভ টাইপস কি কি? ওয়েভকে আমরা ওরকম কয়েক ভাবে ক্লাসিফাই করতে পারি। আমাদের মেইন মোড অফ ক্লাসিফিকেশনটা কি? মেকানিক্যাল ওয়েভস এন্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। মেকানিক্যাল ওয়েভস কাদেরকে বলি? যাদের নাকি একটা মিডিয়াম দরকার হয় ইন অর্ডার টু ট্রাভেল, যাদের নাকি একটা মিডিয়াম দরকার হয় ওটাকে আমরা কি বলি? মেকানিক্যাল ওয়েভ। যে তারা মিডিয়াম ছাড়া কি করতে পারবে না? ট্রাভেল করতে পারবে না। ব্যাপারটা কেমন? ওয়েভস দ্যাট রিকোয়ার আ মিডিয়াম থ্রু হুইচ টু ট্রাভেল। Examples include sound waves, water waves and seismic waves. তো তাহলে সাউন্ড হলো একটা লংগিটিউডিনাল ওয়েভ, ওয়াটার ওয়েভ হলো একটা কি কি বলে, ওয়াটার ওয়েভ হলো একটা ট্রান্সভার্স ওয়েভ, সরি ভুলে ইলেকট্রোম্যাগনেটিক বলতে গেছিলাম। আর সাইসমিক ওয়েভের মধ্যে দুইটা ওয়েভের আমাদের এরকম টাইপ আছে, পি ওয়েভ, এস ওয়েভ। পি ওয়েভটা হলো আমাদের লংগিটিউডিনাল, এস ওয়েভটা হলো ট্রান্সভার্স। ঠিক আছে, তো তার মানে মেকানিক্যাল ওয়েভ কি হইতে পারে? মেকানিক্যাল ওয়েভ লংগিটিউডিনালও হইতে পারে, মেকানিক্যাল ওয়েভ ট্রান্সভার্সও হইতে পারে। ওকে, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একদম স্পেসিফিক্যালি ট্রান্সভার্সই হবে। তো তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডেফিনেশনটা কি, বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা কাদেরকে বলবো? Electromagnetic waves, transverse waves that combine oscillating magnetic and electric fields. তো তাহলে তাদের কি হয়?
স্পেসিফিক কতগুলি স্পেশাল কতগুলি ট্রান্সভার্স ওয়েভ আছে যারা নাকি কি কোন রকমের মিডিয়াম ছাড়াই মুভ করতে পারে। এমন কারা? আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের 7টা ওয়েভ আছে আমরা জানি, কি কি? রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল লাইট, আলট্রাভায়োলেট, এক্স রে আর গামা রে, তাই তো? সো তাহলে তারা কি করতে পারে? কোন রকমের মিডিয়াম ছাড়াও তারা ট্রাভেল করতে পারে। সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ডু নট নিড আ মিডিয়াম টু প্রপাগেট, সো দে ক্যান ট্রাভেল থ্রু এমটি স্পেস। তাই এমন টাইপের ব্যাপার। এইগুলা নিয়ে কারো তো কোনো কনফিউশন থাকার কথা না, এগুলো আমাদের একদম পিচ্চি কালের পড়ালেখা। ওয়েভের প্রপার্টি গুলা ডেসক্রাইব করতে সময় আমাদের কি কি আসে? অ্যামপ্লিটিউড, ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি, পিরিয়ড মানে টাইম পিরিয়ড আর কি। তো এখানের মধ্যে ব্যাপারটা কি বলতেছে? অ্যামপ্লিটিউড জিনিসটা কি? দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য মিন পজিশন, যে এভারেজ পজিশন থেকে বা রেস্ট পজিশন থেকে ম্যাক্সিমাম যতটুকু ডিসপ্লেসমেন্ট হবে ওটাকে আমরা কি বলবো? অ্যামপ্লিটিউড বলবো। ওয়েভলেন্থটা কি? ওয়েভলেন্থের ডেফিনেশনটা কিন্তু একদম স্পেসিফিক, ওইটা আমরা স্টুডেন্ট বুকেও দেখছিলাম, মনে আছে? যে আমাদের কি হবে? দ্য ডিসটেন্স বিটুইন টু কনজিকিউটিভ পয়েন্টস অন আ ওয়েভ দ্যাট আর ইন ফেজ, ওকে, যে সেম ফেজে থাকবে। সো তাহলে ক্রেস্ট থেকে ক্রেস্ট এইটা আমাদের একটা ওয়েভলেন্থ কনসিডার করা যায়। দেন এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট কিসে আছে? দে আর ইন ফেজ, যে দে আর এট দ্য সেম ডিসপ্লেসমেন্ট এন্ড তারা কি করতেছে? সেম ডিরেকশনে যাচ্ছে। সো তাহলে তারা দুজন কি আছে? দে আর ইন দ্য সেম ফেজ অর সেম স্টেজ অফ অসিলেশন আর কি। তো ফেজের ব্যাপারগুলো আমরা আবার ডিটেইলে ডিসকাস করব একটু পরে। তো কি বলতেছে এখানে? such as between two crests or two troughs. সো তাহলে ট্রাফ থেকে ট্রাফের ডিসটেন্স এটাকে ওয়ান ওয়েভলেন্থ বলা যেতে পারে, ক্রেস্ট থেকে ক্রেস্ট কে ওয়ান ওয়েভলেন্থ বলা যেতে পারে, এমন টাইপের ব্যাপার। তো বলতেছে কি? these are shown on a displacement versus distance graph. তো তাহলে এইভাবে করে আমাদের রিপ্রেজেন্ট করা যায়। ফ্রিকোয়েন্সি, এটা একদম ইজি ব্যাপার। কি জিনিস? দ্য নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস পার সেকেন্ড, যে প্রতি 1 সেকেন্ডে কয়টা কমপ্লিট অসিলেশন করতে পারে, এটাকে আমরা কি বলবো? ফ্রিকোয়েন্সি বলবো। আর ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ড আর একটা রিলেশনশিপ আছে, কেমন? রেসিপ্রোকাল রিলেশনশিপ, যে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড অর টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 1 বাই ফ্রিকোয়েন্সি, যেটাই বলো একই কথা। তো টাইম পিরিয়ডটা কি? যে একটা কমপ্লিট অসিলেশন হইতে কতটুকু সময় লাগে, এটাকে আমরা কি বলবো? টাইম পিরিয়ড বলবো। এইগুলা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এইসব ডেফিনেশনস গুলা নিয়ে? এই ডেফিনেশনস গুলো একদম ইজি কয়টা ব্যাপার। তো এখানের মধ্যে ওয়েভ ইকুয়েশন, এই জিনিসটা কিভাবে আসছে? যে ফার্স্ট অফ অল ওয়েভলেন্থটা কি? যে একটা কমপ্লিট ওয়েভ মানে এখান থেকে এখানে যাইতে আমাদের যতটুকু ডিসটেন্স কভার করা লাগে এটা কি হবে? ওয়ান কমপ্লিট ওয়েভলেন্থ। আর টাইম পিরিয়ডটা কি? যে একটা কমপ্লিট ওয়েভ পাস হইতে কতটুকু সময় লাগে। সো তাহলে ডিসটেন্স কভারড হলো ল্যামডা, আর এই ডিসটেন্স কভার করতে টাইম লাগে হলো টাইম পিরিয়ড সমান। তো এখন এখানের মধ্যে কি করা যায়? ল্যামডা ইনটু 1 বাই টাইম পিরিয়ড লেখা যায়। এখন একটু আগে আমরা বলে আসছিলাম যে ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ডের রিলেশনশিপটা কেমন? এরকম রেসিপ্রোকাল রিলেশনশিপ। সো তাহলে 1 বাই টাইম পিরিয়ডকে কি লেখা যায়? ফ্রিকোয়েন্সি লেখা যায়। তো এখানে থেকে অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলাটা আসছে কোনটা? v is equal to f lambda, the very well known formula. এটা আসলে আমাদের এরকম একটা লজিক থেকে আসছে। ওকে, নাও মুভিং অন। এই জিনিসটার উপরে তোমাদের অলরেডি একটা ওয়ার্কশিট করানো হয়েছে, এন্ড এটা তোমাদের যেটা ওয়ার্কশিট দিব বলছে ওইটার মধ্যেও পাবা, ঠিক আছে? পালস ইকো মেজারমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই রিলেটেড আমরা ওয়ার্কশিটের প্রবলেম যখন সলভ করছিলাম তখন তো বলছিলামই, এখন এখানের মধ্যে আরেকবার দেখে নেই ব্যাপারটা কি হচ্ছে। ফার্স্ট অফ অল ইকো মেথড, এটা আমরা ও লেভেলসে থাকতে সময় পড়ছিলাম, তাই না? যে ইকো মেথড দিয়ে কি করা যায়? স্পিড অফ সাউন্ড ইন এয়ার, এটা ডিটারমিনেশনের জন্য আমরা ইকো মেথড ইউজ করতে পারি। এটা তো একটা জিনিস ছিল। তো এখন ইকোর সময় আসলে হয়টা কি? ইকোর সময় আমাদের বেসিক্যালি এমন একটা কাহিনী হয়। কেমন জিনিস? আমরা যদি এখানের মধ্যে দেখি, ফার্স্ট অফ অল দিস ইজ ইওর সোর্স, ওকে, যে এখানে থেকে তুমি কোন একটা ওয়েভ রিলিজ করবা, এন্ড দিস ইজ দ্য সারফেস, যেটার গায়ে লেগে
রিফ্লেকশনটা ফেরত আসবে, বা সাউন্ডের রিফ্লেকশনটাকে আমরা কি বলি, একো বলি। ওকে, তো তাহলে এটা হলো রিফ্লেক্টিং সারফেস, and this is the source. তো what happens, এইখানে থেকে তুমি কোন একটা ওয়েভ রিলিজ করলা, তো এই ওয়েভটা কি করবে, this wave will cover this distance। এটা কি সোর্স আর রিফ্লেক্টিং সারফেসের মধ্যে ডিসটেন্স হলো d ধরলাম আমরা। ওকে, তো এখন কি করতেছে দেখো, সোর্স থেকে ওয়েভটাকে রিলিজ করার পর সে এই ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স রিফ্লেক্টিং সারফেস পর্যন্ত যাবে, দেন আবার রিফ্লেক্টিং সারফেস থেকে কি করবে, সোর্সের কাছে ফেরত আসবে, বা সোর্সের এখানে আমরা কি করতে পারি, উই ক্যান অ্যাড আ রিসিভার, রাইট। সোর্সের এখানে আমরা কি করতে পারি, উই ক্যান অ্যাড আ রিসিভার। তো এই রিসিভার এসে কি করবে, ওই রিফ্লেক্টেড ওয়েভটাকে বা একো হওয়া ওয়েভটাকে সে অ্যাবজর্ব করবে। তো এখানের মধ্যে কি হয়, দেয়ার ইজ আ টাইম গ্যাপ টি, যে ওয়েভটা রিলিজ করার পর কতক্ষণ পরে ওয়েভটা আমরা ফেরত পাইলাম, তো এটা হলো টাইম টি। কিন্তু এই টি অ্যামাউন্ট অফ টাইমে কতটুকু ডিসটেন্স কভার করছে সার্বিক, ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স একবার এইদিকে গেছে, দেন আবার সেম ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স ফেরত আসছে না। সো তাহলে দ্য টোটাল ডিসটেন্স কাভার্ড ইন দিস টাইম, যে টি অ্যামাউন্ট অফ টাইমে টোটাল ডিসটেন্সটা তাহলে কতটুকু কভার করলো, 2 টাইমস, তাই না, যে 2 টাইমস দ্য ডিসটেন্স বিটুইন দ্য সোর্স এন্ড দ্য রিফ্লেক্টিং সারফেস। তো তাহলে আমাদের ভেলোসিটিটাকে আমরা কি বলি, ভেলোসিটিকে আমরা বলি ডিসটেন্স কভার্ড ডিভাইডেড বাই টাইম টেকেন, তাই না, ডিসটেন্স কভার্ড ডিভাইডেড বাই টাইম টেকেন। তো এখন এখানের মধ্যে টাইম লাগছে টি, কিন্তু এই টি অ্যামাউন্ট অফ টাইমে কতটুকু ডিসটেন্স কভার করছে, ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স একবার গেছে, ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স একবার আসছে, সো তার মানে 2d। তো এইখানের থেকে আমাদের ফর্মুলাটা আসছে কি, যে একো মেথডের জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করি, ভেলোসিটি ইজ ইকুয়াল টু 2d বাই টি। ঠিক আছে, মারিয়া তুমি তো মনে হয় অক্টোবর ব্যাচের গ্রুপে নাই, ওই ব্যাচের গ্রুপে আমি লিংক দিয়েছিলাম, ওই ব্যাচের গ্রুপে আমি তাহলে অ্যাড করে দিব আর কি। ঠিক আছে, তুমি তো এ টুর জন্য ওই ফর্মের মধ্যে ইয়ে দিছিলা, তো এর জন্য ওই এ টু ব্যাচেরটা শুধু অ্যাড দিছিলাম, বুঝছো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, সো তাহলে এরপরে যদি আমরা কি করব? হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, আমি তাহলে কি করব? এখন কি করবা, হ্যাঁ, এখন তো ক্লাস চলে। ওই তো ওখানের মধ্যে আমি অ্যাড করে দিব গ্রুপে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি, যে v is equal to 2d by t, এই ফর্মুলাটা যে আমরা একটু আগে দেখে আসলাম। তো এখন এখানে থেকে ডিসটেন্সটাকে যদি সাবজেক্ট করি, ডিসটেন্সটা ইজ ইকুয়াল টু কি আসে, ভেলোসিটি ইনটু টাইম ডিভাইডেড বাই 2। তো এখানে থেকে এই জিনিসটা কি বলতেছে দেখো, ইউজিং দিস প্রিন্সিপাল, কেমন প্রিন্সিপাল, এই সোর্স থেকে বা ট্রান্সডিউসার থেকে কি করবে, ওয়েভটা ছাড়বে। যে রেড কালারের ওয়েভ ফ্রন্ট গুলা দেখতেছো, রেড কালারের যে ওয়েভ ফ্রন্ট গুলা, এগুলা কি, যেটা নাকি সোর্স থেকে অবজেক্টের কাছে যাচ্ছে। আর যে ব্রোকেন লাইন গুলা দেখতেছো না, ব্রোকেন লাইন দিয়ে যেগুলা দেখানো, ওগুলা কি, দোজ আর দ্য ওয়েভ ফ্রন্টস দ্যাট আর কামিং ব্যাক টুয়ার্ডস দ্য রিসিভার। তো এখানের মধ্যে ব্যাপারটা কি, এই কোয়েশ্চেনটা খুবই খুবই কমন, এই কোয়েশ্চেনটা অলওয়েজ পাবা। কি হবে, বলে যে একটা পালস রিটার্ন করার আগে আরেকটা পালস কেন রিলিজ করা হয় না। ঠিক আছে, একটা পালস রিটার্ন করার আগে আরেকটা পালস কেন রিলিজ করা হয় না, এই রিলেটেড তোমাদের কাছে কোয়েশ্চেন আসতে পারে, বা বলতে পারে যে একটা কন্টিনিউয়াস বিম ইউজ করলে কি সমস্যা, আমরা একটা একটা করে করে পালস কেন ছাড়ি, কন্টিনিউয়াস একটা বিম ছাড়লে পরে কি প্রবলেম। তো প্রবলেমটা হলো এখানে যেটা স্টেট করা আছে কি, one pulse must return before the next one is emitted। কেন, তাহলে জানো, যেটা এমিট করলাম ওইটা তো আমাদের কাছে ফেরত আসা লাগবে আগে, আর না হলে কি হবে, এমিট করলাম ওইটা ফেরত আসতেছে, আর এদিক থেকে আমরা নতুন আর একটা ওয়েভ ছেড়ে দিলাম। সো তাহলে নতুন ওয়েভ আর ওই রিফ্লেক্টেড ওয়েভ, তাদের দুইজনের মধ্যে কি হবে,
ইন্টারফিয়ারেন্স হবে না, তারা দুজন একটার সাথে আরেকজন ওভারল্যাপ করবে। তো এখানে থেকে আমাদের কি হবে, মিসলিডিং আমরা রেজাল্টস পাবো। তো এইটা যেন না হয়, তো এই অ্যান্সারটা সবাই এই জিনিসটা নোট ডাউন করে রাখবা। কি জিনিস, ওয়ান পালস মাস্ট রিটার্ন বিফোর দ্য নেক্সট ওয়ান ইজ এমিটেড। তাহলে যেন কি হয়, কোন ওয়েভের জন্য কতটুকু সময় লাগছে রিফ্লেকশনটা ফেরত আসছে, ওই জিনিসটা যেন আমরা কি করতে পারি, কারেক্টলি ডিটারমাইন করতে পারি। অলরাইট, তো এখানের মধ্যে এই জিনিসটা বলা আছে যে সো দ্যাট দে ডোন্ট ইন্টারফেয়ার উইথ ইচ আদার। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো, এই জিনিসটা যেটা বোল্ড দিয়ে লেখা আছে, এই জিনিসটা সবাই একটু কপি করে ফেলো। আর এখন যদি কপি না থাকে সামনে, স্ক্রিনশট নিয়ে রাখো। কাজটা কি বলতেছে যে the minimum distance, হ্যাঁ, the minimum distance between the source and the reflecting surface must be what? দেখো, so the maximum pulse length, the maximum pulse length is 2 times the minimum distance to be measured. ব্যাপারটা কেমন, ব্যাপারটা হলো এরকম, so the maximum pulse duration is this distance divided by v। এই জিনিসটা সবাই একটু ফার্স্টে নোট ডাউন করে রাখো, এটা নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, ওয়ার্কশিটটা যখন করব আমরা নেক্সট ক্লাসে, তখন এটা নিয়ে আমরা ডিটেইলে একবার ডিসকাস করব। সবাই একটু স্টেটমেন্টটা লিখে রাখো। ফার্স্টে এখানে থেকে লিখে রাখো কি জিনিস, যে ওয়ান পালস মাস্ট রিটার্ন বিফোর দ্য নেক্সট ওয়ান ইজ এমিটেড সো দ্যাট কি হবে, ম্যাক্সিমাম পালস লেন্থ ইজ 2 টাইমস দ্য মিনিমাম ডিসটেন্স টু বি মেজার্ড। যে ডিসটেন্স মেজার করতে চাই, ম্যাক্সিমাম পালস লেন্থটা কি হবে, ওই ডিসটেন্সের 2 টাইমস হবে। 2 টাইমস এর বেশি হইলে পরে আর পসিবল না, এমন টাইপের কয়টা ব্যাপার, ওইটা আমরা ডিসকাশনে আসবো। যে ওয়ার্কশিট করতে সময় কোশ্চেন পেপার কোশ্চেন দেখে দেখে আমরা যত সলভ করব, তখন আমরা কনটেক্সট বুঝতে পারবো আসলে কোন কনটেক্সটে কি অ্যান্সার বলতেছি। ঠিক আছে, তো সবার কি এই জিনিসটা কপি করা হয়েছে? ওকে, তো তাহলে এরপরে যদি আমরা দেখি কি বলতেছে, increasing the frequency of the pulses allow more detail to be obtained। এখানের মধ্যে একটা মজার ব্যাপার আছে, রেজোলিউশন। রেজোলিউশনের ব্যাপার তো আমরা ইউনিট 3 তে তাও একটু দেখে আসছি। রেজোলিউশনের জিনিসটা কি, আমাদের স্পেসিফিক কয়েকটা মেজারিং ইনস্ট্রুমেন্টের রেজোলিউশন নিয়ে আমরা পড়ালেখা করছিলাম, মনে আছে রিক্তি? যে মিটার রুলের লিস্ট কাউন্ট হলো একটা সার্টেন ভ্যালু, যে সে কত করতে পারে, 0.1 সেন্টিমিটার হলো মিটার রুলের লিস্ট কাউন্ট, তাই না? যে সে 0.1 সেন্টিমিটারের থেকে ছোট কোনো লেন্থের ভ্যালু কি করতে পারবে না, রিড করতে পারবে না, তাই না? হ্যাঁ ভাইয়া। ওকে, এইখানের মধ্যে ব্যাপারগুলো দেখো কি হয়, যে ফ্রিকোয়েন্সির সাথে আমাদের ডিটেইলের কি কানেকশন। ফ্রিকোয়েন্সির সাথে কানেকশন হলো ওয়েভলেন্থের, আর ওয়েভলেন্থের সাথে কানেকশন হলো রেজোলিউশনের। এই জিনিসটা তোমাদের আগের বইয়ে, আগের স্পেসিফিকেশনের যে বই ছিল, ওখানে অনেক সুন্দর মতো দেওয়া, যে রেজোলিউশন ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2। হ্যাঁ, যে রেজোলিউশন ইজ ইকুয়াল টু কি, দ্য ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ ডিভাইডেড বাই 2। ব্যাপারটা কেমন, ব্যাপারটা হলো এরকম যে তোমার ওয়েভলেন্থ যত ছোট হবে, রেজোলিউশন তত ফাইনার হবে। যে রেজোলিউশন যত ছোট হয়, যে রেজোলিউশনের ভ্যালু যত ছোট আসে, মানে কি, সে তত স্মলার ডিটেইল কি করতে পারে, ডিসার্ন করতে পারে, যে আলাদা করতে পারে। ওকে, তো তাহলে ওয়েভলেন্থ যত ছোট, রেজোলিউশন তত বেটার, মানে তত বেশি ডিটেইলে আমরা দেখতে পারি। ওকে, আর ওয়েভলেন্থ যত বড়, মানে রেজোলিউশন তত কোর্স রেজোলিউশন এন্ড ফাইন রেজোলিউশন, এগুলি কি, যারা নাকি ফটোগ্রাফি করো বা যারা নাকি ওরকম রেজোলিউশন রিলেটেড কিছু ইনফরমেশন জানো, তারা খুবই ইজিলি এই জিনিসটা বুঝতে পারবা যে ফাইন রেজোলিউশন কখন হবে, যদি তুমি স্মলার ওয়েভলেন্থ ইউজ করো। যত ছোট ওয়েভলেন্থ ইউজ করবা, তত বেটার কি পাবা, ডিটেইল তুমি রিড করতে পারবা। ঠিক আছে, এই জিনিসটা আমাদের আগের স্পেসিফিকেশনে অনেক ডিটেইলে ছিল, এখন এর জন্য জাস্ট এতটুকু জানলেই হবে যে ফ্রিকোয়েন্সি বেশি মানে কি, ফ্রিকোয়েন্সি অফ পালসেস যত বেশি হবে, ডিটেইল তত তুমি কি করতে পারবা, বেশি করে স্টাডি করতে পারবা। ওকে, আমরা একটু আগে ওয়েভের ক্লাসিফিকেশনের মোড দেখে আসছিলাম, কি, মেকানিক্যাল ওয়েভস এন্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ওরকম সেম ওয়েতে আমরা কি করতে পারি, ট্রান্সভার্স ওয়েভ এন্ড লংগিটিউডিনাল ওয়েভে তাদেরকে আলাদা করতে পারি।
এই জিনিসটা একটু আইপ্যাডের এখানে কেন যেন সমস্যা, এগুলাতে প্রত্যেকটাতে অ্যানিমেশন অ্যাড করা, বুঝছো? এই যে প্রত্যেকটা এখন স্ট্যান্ড স্টিল পিকচার দেখতেছো না, এগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটার সাথে অ্যানিমেশন অ্যাড করা, বাট কেন জানি পাওয়ার পয়েন্টের এগুলাতে আইপ্যাডে এখানে শো করে না আর কি, বুঝছো? যে আগের এগুলাতেও এই যে এইখানের মধ্যে দেখানো যাইতেছে, এটা আছে না যে সেন্ডার অর রিসিভার আর অবজেক্টের থেকে যে রিফ্লেকশন ফেরত আসতেছে, এগুলাও কিন্তু কি সুন্দর করে অ্যানিমেশন দেওয়া। তো আমি তোমাদেরকে এই স্লাইড গুলা দিয়ে দিব, তাহলে যেন তোমরা নিজেরা বাসায় যখন নাকি চালাবা তখন এগুলার অ্যানিমেশন গুলা নিজেরা দেখতে পারবা আর কি। ঠিক আছে, এটা আমাদের ভিজুয়ালাইজেশন যত ভালো হয় তত আমাদের বুঝতে ইজি হয়ে যায়। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে যেটা বলতেছিলাম, ট্রান্সভার্স এন্ড লংগিটিউডিনাল ওয়েভস, ব্যাপারগুলা কি? ট্রান্সভার্স ওয়েভ কারা? consists of particles that oscillate perpendicular to the direction of propagation. Direction of propagation মানে যেই ডিরেকশনে এনার্জি ট্রান্সফার হয়। ওকে, তো তাহলে ডিরেকশন অফ ওয়েভ মোশন হলো টুয়ার্ডস রাইট, আর পার্টিকেল ভাইব্রেশন গুলো এই যে ব্লু কালার অ্যারো দিয়ে দেখানো আছে, কেমন? পারপেন্ডিকুলার, যে যাচ্ছে লেফট টু রাইট আর রাইট টু লেফট, কিন্তু অসিলেশনটা হচ্ছে কি পারপেন্ডিকুলার, মানে 90 ডিগ্রি টু দ্য ডিরেকশন অফ ওয়েভ মোশন। তো এমন টাইপের ওয়েভ গুলাকে আমরা কি বলি? ট্রান্সভার্স ওয়েভ বলি। ওকে, এখন লংগিটিউডিনাল ওয়েভের ব্যাপারটা কি? consists of particles that oscillate parallel to the direction of propagation of the wave. সো তাহলে ওয়েভ কি করতেছে? টু এন্ড ফ্রো অসিলেট করতেছে এরকম পার্টিকেল গুলা, আর ওয়েভ যাচ্ছে মনে করো লেফট টু রাইট অর রাইট টু লেফট। সো তাহলে কি পার্টিকেল অসিলেশন আর ডিরেকশন অফ ওয়েভ মোশন, তারা কি আছে? দে আর প্যারালেল টু ইচ আদার। ওকে, তো এইখানের মধ্যে কয়েকটা ব্যাপার দেখো দেখানো আছে, এগুলা জিনিস আমরা স্টুডেন্ট বুকে পড়তে সময় দেখছিলাম। দিস ইজ দ্য সেন্টার অফ কম্প্রেশন, দিস ইজ দ্য সেন্টার অফ রেয়ারফ্যাকশন, সেন্টার অফ কম্প্রেশন, সেন্টার অফ রেয়ারফ্যাকশন। এখানের মধ্যে আমরা একটা ব্যাপার দেখছিলাম, মনে আছে? ওই যে আমাদের ফার্স্টে এখানে কোনো ওয়েভ নাই, তখন অল দা লাইনস আর ইকুয়ালি সেপারেটেড, কিন্তু যখন কোন একটা ওয়েভ আসে তখন কি হবে? কম্প্রেশনের জায়গায় পার্টিকেল গুলি অনেক কনসেন্ট্রেটেড হয়ে যাবে, অনেক কাছাকাছি চলে আসবে, আর রেয়ারফ্যাকশনের জায়গায় কি করবে? দ্য পার্টিকেলস উইল মুভ ফার্দার অ্যাওয়ে ফ্রম ইচ আদার। ঠিক আছে, তো এরকম হলো ব্যাপারটা। তো এটা গেল আমাদের মেইনলি 3A। 3A তে আমাদের ওয়েভের বেসিক্স যেসব কথাবার্তা ছিল, এগুলা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? লামিয়া? ওকে, সো তাহলে কোনো কনফিউশন না থাকলে পরে দ্যাটস ভেরি গুড। নাও লেটস স্টার্ট 3B। কি জিনিস? বিহেভিয়ার অফ ওয়েভস। ব্যাপারটা কেমন? ফেজ, এই যে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এইখানেও আমাদের ওই অ্যানিমেশন অ্যাড করা, কিন্তু এই জায়গাটার মধ্যে ওই জিনিসটা রান হয় না আর কি। তো এটা আমি পিসিতে অন্য আরেকটা দিন দেখাই দিবনি। ওকে, পিসিতে আরেকটা দিন এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা রিপ্রেজেন্ট করে ওখানের মধ্যে দেখাই দিব যে অ্যাকচুয়ালি অ্যানিমেশন গুলা কেমন। ওকে, আইপ্যাডে লিখতে ইজি, তো এর জন্য আইপ্যাড ইউজ করতেছি। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, ফেজ কাকে বলা হয়? ফেজ মানে আমাদের কি ছিল মনে আছে কারো? হোয়াট ওয়াজ ফেজ? ফেজ ছিল আমাদের ওয়েভের পজিশন ডিটারমাইন করে বা ওয়েভের পজিশনকে স্টেট করে এমন একটা জিনিস। তো তাহলে ফেজটা কি? দ্য ফেজ অফ অ্যান অসিলেশন refers to the position within a cycle that the particle occupies relative to the onset of the cycle. মানে কি? একটা সার্টেন সাইকেল শুরু হওয়ার আগে বা একটা কমপ্লিট অসিলেশন শুরু হওয়ার আগে যে পজিশনে ছিল, যে দেখো এটা ছিল অরিজিনাল পজিশন। নাও হোয়াট ইজ হ্যাপেনিং? অরিজিনাল পজিশনে তোমার ডিসপ্লেসমেন্ট হলো 0। দ্যাটস ভেরি গুড। নাও কি হচ্ছে ব্যাপারটা দেখো, যত এরকম উপর উঠতেছে সে কি করতেছে? একটা অ্যাঙ্গেল কভার করতেছে। আগে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, যত উপর উঠতেছে সে একটা অ্যাঙ্গেল কভার করতেছে। এই যে এখানে আসছে, তো এখানের মধ্যে কি এই যে এই ম্যাক্সিমাম হাইটে যখন আসবে তখন দেখো সে কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করলো? 0 থেকে 1 কোয়াড্রেন্ট। একটা কোয়াড্রেন্টে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয় সার্বিক?
এই একটা সার্কেল, এগুলাকে আমরা কোয়াড্রেন্ট বলি না? তো তাহলে এই একটা কোয়াড্রেন্টে কতটুকু অ্যাঙ্গেল কভার করা হচ্ছে? 90 90 ডিগ্রি। সো তাহলে এখানের মধ্যে দেখো তার ফেস পজিশনটা কত, সে যখন নাকি এরকম ম্যাক্সিমাম উপরে চলে আসছে, তো এখানে কি হয়েছে, অরিজিনাল পজিশন থেকে সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করছে আর কি। দেন এরপর আবার সে যখন নাকি এরকম আসতেছে, তো তখন কি হবে, আস্তে আস্তে তার ডিসপ্লেসমেন্ট কমতেছে কিন্তু অ্যাঙ্গেল কাভার্ড বাড়তেছে। এই যে ডিসপ্লেসমেন্ট কমতেছে, অ্যাঙ্গেল কাভার্ড বাড়তেছে, ডিসপ্লেসমেন্ট কমতেছে, অ্যাঙ্গেল কাভার্ড বাড়তেছে। দেন 180 ডিগ্রির সময় সে আবার কি করলো, জিরো ডিসপ্লেসমেন্টে ফেরত আসছে, কিন্তু সে অলরেডি কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গেছে, ওয়েভটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে ফেলছে। দেন এই যখন নাকি নিচে যাবে, তো তখন ডিসপ্লেসমেন্টটা কোনখানে, নেগেটিভ। তো এই যে ডিসপ্লেসমেন্টটা নেগেটিভ, আরো নিচে যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট আরো নেগেটিভ, আরো নিচে যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট আরো নেগেটিভ। সো ঘুরে যখন নাকি একদম এই নিচে চলে আসবে, তো ম্যাক্সিমাম নিচে এই জায়গায় সে কতটুকু অ্যাঙ্গেল কভার করলো, কয়টা কোয়াড্রেন্ট কভার করলো, একটা, দুইটা, তিনটা। তো তাহলে টোটাল তিনটা কোয়াড্রেন্টে তার কতটুকু অ্যাঙ্গেল কভার করা হয়, 90 90 90 মানে 270 ডিগ্রি। দেন আবার সে আস্তে আস্তে আবার উপরে উঠবে। তো তাহলে নেগেটিভ ম্যাক্সিমাম থেকে আস্তে আস্তে ডিসপ্লেসমেন্ট আবার জিরোর দিকে আসতেছে, জিরোর দিকে আসতেছে। দেন ইভেন্চুয়ালি এখানে চলে আসলে কি করলো, 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করে ফেলার পর ইট কেম ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন। সো তাহলে টোটাল একটা সাইকেলে কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার হয়, টোটাল একটা সাইকেল মানে কি, থ্রু আউট দ্য সার্কেল তুমি একটা জার্নি করলা। সো তাহলে থ্রু আউট দ্য সাইকেল তোমার কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার হবে, 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার হবে। তো আমরা ফেজ গুলাকে ডিগ্রি দিয়ে রিপ্রেজেন্ট করি অনেক সময়, কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় কি ইউজ করি, রেডিয়ান মোড। অ্যাঙ্গেল তো আমাদের ডিগ্রিতেও বলা যায়, রেডিয়ান মোডেও বলা যায়। তো তাহলে আমরা ডিগ্রি বা রেডিয়ান দোনোটা ইউজ করতে পারি, কিন্তু রেডিয়ানটা বেশিরভাগ সময় ইউজ করা হয় আর কি। তো বলতেছে কি এখানে, ফর আ সাইনোসয়েডাল ওয়েভফর্ম one cycle represents 2 pi radian, মানে কত, 360 ডিগ্রি আর কি। তো তাহলে ইন ফেজ, তো তাহলে টোটাল 2 পাই রেডিয়ানের ফেজ ডিফারেন্স থাকা মানে কি, ওয়েভ গুলো সেম পজিশনে আছে আর কি। সো অসিলেশন দ্যাট আর ইন অ্যান্টি ফেজ, অ্যান্টি ফেজ মানে কি, এক্স্যাক্টলি হাফ সাইকেল সেপারেটেড। তো টোটাল সাইকেল যদি 360 ডিগ্রি হয়, তো তাহলে এক্স্যাক্টলি হাফ সাইকেল কত হবে, 360 এর হাফ। তো 360 এর হাফ কত, 180 ডিগ্রি। তো তাহলে টোটাল 360 মানে হলো 2 পাই, তো তার মানে 180 হবে কত, শুধু পাই রেডিয়ান। তো তার মানে ফেজ ডিফারেন্স যখন নাকি পাই, বা ফেজ ডিফারেন্স যখন নাকি 180 ডিগ্রি, তখন আমরা কি বলি, দ্য ওয়েভস আর অ্যান্টি ফেজ। আর যখন নাকি ফেজ ডিফারেন্সটা কি হবে, 2 পাই বা 4 পাই বা 6 পাই, তো এইখানে আমাদের রিভিশনের মধ্যে ওই ব্যাপারটা লিখে রাখতে পারি। কি লিখে রাখতে পারি, ফেজ ডিফারেন্স ইভেন মাল্টিপল অফ পাই হইলে পরে আমরা এগুলাকে কি বলি, ইন ফেজ। আর অড মাল্টিপল অফ পাই হইলে পরে তাদেরকে কি বলি, অ্যান্টি ফেজ। ওরকম সেম ওয়েতে আমাদের পাথ ডিফারেন্সেরও কি করা ছিল, এরকম কন্ডিশন লেখা ছিল, তাই না? পাথ ডিফারেন্সের জন্য ব্যাপারটা কি ছিল মনে আছে, কেউ বলতে পারবা, মারিয়া? পাথ ডিফারেন্সের জন্য আমাদের ইন ফেজ কখন এন্ড অ্যান্টি ফেজে কখন, রিক্তি মনে আছে? ওকে, মনে না থাকলে সমস্যা নাই, আমরা এখানের মধ্যে তাহলে দেখি কি বলতেছে। পাথ ডিফারেন্সের জন্য কি হবে, ইন্টিজার মাল্টিপল অফ ল্যামডা, ইন্টিজার মাল্টিপল অফ ল্যামডা যদি হয়, তো তাহলে দ্য ওয়েভস আর ইন ফেজ। আর হাফ মাল্টিপল অফ ল্যামডা যদি হয়, তো তাহলে ওগুলাকে বলবো কি আমরা, অ্যান্টি ফেজ।
মানে এক্স্যাক্টলি সে কি করে দিবে, অরিজিনাল ওয়েভটার সাথে যদি সে ইন্টারফেয়ার করে, যে এই হলো তোমার অরিজিনাল ওয়েভ আর এই হলো তোমার 180 ডিগ্রি ফেজ ডিফারেন্সে থাকা ওয়েভ, তো সে কি করবে, এক্স্যাক্টলি ওই ওয়েভটাকে অ্যানাইহিলেট করে দিবে, যে ক্যান্সেল আউট করে দিবে আর কি। ওকে, তো এইসব ব্যাপারগুলা কিন্তু আমাদের আবার মনে করে ফেলতে হবে। ওকে, এইসব ব্যাপারগুলো ভুলে গেলে চলবে না, বিকজ ওয়ার্কশিট গুলো সলভ করতে সময় এগুলো আমাদের বারবার করে কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, তো বলতেছে কি, while those that differ by 1 quarter or 3 quarters of a cycle, মানে 1 quarter মানে কত, 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে হলো π/2, আর 3 কোয়ার্টার মানে কত, 3π/2। তো তাহলে তাদেরকে আমরা কি বলি, আউট অফ ফেজ। আউট অফ ফেজ, ইন ফেজ আর অ্যান্টি ফেজ কোনটা কখন? ইন ফেজ একদম স্পেসিফিক্যালি এইটা হইলে বা এইটা হইলে, অ্যান্টি ফেজ একদম স্পেসিফিক্যালি এইটা বা এইটা। আর এই দুইটা কন্ডিশন বাদে অন্য অ্যাঙ্গেল হইতে পারে না, যে মনে করো আমাদের π/2, 5/4π, 5/3π এরকম হইতে পারে না। সো এগুলা যখন নাকি হবে তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো যে দে আর আউট অফ ফেজ, ইন ফেজও না অ্যান্টি ফেজও না, আউট অফ ফেজ। ওকে, অ্যান্টি ফেজ হলো একটা স্পেশাল টাইপ অফ আউট অফ ফেজ, যেটা কি করবে, তোমার অরিজিনাল ওয়েভটাকে এক্স্যাক্টলি ক্যান্সেল আউট করে দিবে, এমন টাইপের ব্যাপার। ওকে, সো এই পেজে যে দুটো জিনিস লিখে রাখছি, ফেজ ডিফারেন্সের কন্ডিশন, পাথ ডিফারেন্সের কন্ডিশন, এটা সবাই একটু লিখে রাখো বা স্ক্রিনশট নিয়ে নাও, পরে তোমরা যেন কপি করে ফেলতে পারো। ঠিক আছে, ওকে, এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, আমরা নেক্সট মিটিং এ চলে যাই। ওকে, চলে আসছে। সো লেটস সি এখানের মধ্যে কাজটা কি। ফেজ নিয়ে তো আমরা পড়ালেখা করলাম মাত্র, যে কাজটা কি ছিল, যে ফেজ ডিফারেন্স কি থাকলে ইন ফেজে থাকে, ফেজ ডিফারেন্স কি থাকলে অ্যান্টি ফেজে থাকে, পাথ ডিফারেন্স কি থাকলে ইন ফেজে থাকে, এন্ড পাথ ডিফারেন্স কেমন থাকলে অ্যান্টি ফেজে থাকে। এই কন্ডিশন গুলো আমরা আগেও জানতাম, আরেকবার রিক্যাপ করে নিলাম। ঠিক আছে, এখন ফেজ ডিফারেন্স এন্ড পাথ ডিফারেন্স রিলেটেড আমাদের ছোট একটা ফর্মুলা আছে। তো ফেজ ডিফারেন্স এন্ড পাথ ডিফারেন্স রিলেটেড ফর্মুলাটা কি, পাথ ডিফারেন্স কাকে বলা হয়, একটু আগে তো পাথ ডিফারেন্সের একটা কন্ডিশন লিখে আসছে, এখানের মধ্যে আমরা পাথ ডিফারেন্স কি জিনিস ওই জিনিসটা দেখবো। কি বলতেছে, path difference is the difference in distance between two waves from their respective sources to a given point. So তাহলে এখানে দেখো, এই হলো একটা ওয়েভের সোর্স, এই হলো একটা ওয়েভের সোর্স। ঠিক আছে, তো আমরা এই জায়গাটায়, যে আমরা এই জায়গাটায় কি করব, মনে করো ওয়েভটার দুইটা ওয়েভই তো এখানে আসতেছে, তো তাহলে এই দুইটা ওয়েভের মধ্যে আমরা দেখব যে তাদের কে কতটুকু পাথ ডিফারেন্সে আছে। ওকে, তো এখন এখানের মধ্যে খেয়াল করো, এই ওয়েভটা সে কি করলো, এই 1/4, এই হলো হাফ ওয়েভ, এই হলো 3/4, এই হলো ফুল ওয়েভ। তো তাহলে এই রেড কালার দিয়ে যেটাকে মার্ক করলাম, এটা কি হলো, রেড কালার দিয়ে যেটা মার্ক করছে এটা হলো আমাদের 1 কমপ্লিট ওয়েভ কভার করছে, এই ব্রোকেন লাইন পর্যন্ত সে 1 কমপ্লিট ওয়েভ কভার করছে। কিন্তু এই ওয়েভটা, এখানে পেনের কালারটা দিয়ে চেঞ্জ করা যায়, ওকে। সো তাহলে যেই ব্যাপারটা বলতেছিলাম যে পাথ ডিফারেন্সের জিনিসটা কি, যে দুইটা ওয়েভের মধ্যে তো আমরা পাথ ডিফারেন্স বের করব, তো তাহলে কাজটা কি, দুইটা ওয়েভ কে কতটুকু ডিসটেন্স কভার করছে, ওই ডিসটেন্সের ডিফারেন্সটাকে আমরা কি বলবো, পাথ ডিফারেন্স। ওকে, আর ফেজ ডিফারেন্সটা কি, পাথ ডিফারেন্স নাম শুনে বোঝা যাইতেছে হলো ডিসটেন্সের ডিফারেন্স, আর ফেজ হলো কার সাথে রিলেটেড, ইট ইজ রিলেটেড টু অ্যাঙ্গেল, তাই না? সো তাহলে পাথ ডিফারেন্সটা হলো আমাদের ডিসটেন্সের সেপারেশন, আর ফেজ ডিফারেন্সটা হলো অ্যাঙ্গেলের ডিফারেন্স। ওকে, তো কি বলতেছে, ফেজ ডিফারেন্স ইজ আইডেন্টিক্যাল except that we are considering phase instead of distance. তো ফেজ মানে কি,
ফেজ হলো আমাদের ওই যে অ্যাঙ্গেল দিয়ে যে আমরা রিপ্রেজেন্ট করি ওই জিনিসটা। তো এখন তাদের দুইজনের মধ্যে রিলেশনশিপ আছে কেমন, এইভাবে করে রিলেশনশিপটা দেখতে পারো যে কি পাথ ডিফারেন্স ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু ফেজ ডিফারেন্স ডিভাইডেড বাই 2 পাই, অর এমন একটা ফর্মুলা লিখতে পারো কি জিনিস, path difference is equal to 2 pi by lambda into উল্টা লিখছি, phase difference is equal to 2 pi by lambda into path difference। ওকে, তো এই ফর্মুলাটা তোমরা সবাই লিখে রাখতে পারো কি জিনিস, ফেজ ডিফারেন্স এগুলা রিলেটেড আমাদের এমসিকিউ কোশ্চেন আসে। তো ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। তো এই ফর্মুলাটা সবাই একটু নোট ডাউন করে রাখো, তোমাদের লেকচারের ওখানেও দেওয়ার কথা, স্টিল রিভিশনের জন্য আলাদা একটা খাতা বা আলাদা কোন একটা পেজে এরকম যা যা পয়েন্ট গুলো বলতেছে এগুলা লিখে রাখো, বিকজ এইগুলা নিয়েই আমাদের কি আসবে কোয়েশ্চেন পেপারের মধ্যে কোয়েশ্চেন আসে, বুঝছো? তো এই ফ্ল্যাশব্যাকের এই প্রেজেন্টেশন গুলা এইভাবে করে বানানো যেগুলি কি ফ্রিকোয়েন্টলি তোমাদের কোয়েশ্চেন পেপারে আস্ক করা হয়। ওকে, আচ্ছা, তো এখন ওয়েভ ফ্রন্ট আর রে। তো ওয়েভ ফ্রন্ট কাদেরকে বলি, ওয়েভ ফ্রন্ট হলো আমাদের একটা লাইন বা সারফেস যেটা কি করে all the points that are in phase তাদেরকে কানেক্ট করা যে লাইন হয় ওইটাকে আমরা কি বলি, ওয়েভ ফ্রন্ট বলি। ব্যাপারটা কেমন, ব্যাপারটা যদি আমরা দেখি, এই মনে করো একটা ওয়েভ, এই হলো আরেকটা ওয়েভ, এই হলো আরেকটা ওয়েভ, এই আরেকটা ওয়েভ। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এটা একটা ক্রেস্ট, এটা একটা ক্রেস্ট, এটা একটা ক্রেস্ট, এটা একটা ক্রেস্ট, এন্ড সবগুলা ক্রেস্ট কি করছে, দে আর ইন দ্য সেম ফেজ পজিশন নাকি। তো এখন এই সবগুলা ক্রেস্ট কে কানেক্ট করে যে লাইনটা আমরা ড্র করব এটাকে আমরা কি বলবো, ওয়েভ ফ্রন্ট। দেন এই যে এইগুলা এই ক্রেস্ট গুলাকে কানেক্ট করে আবার যে লাইনটা পাবো এটা হবে কি আরেকটা ওয়েভ ফ্রন্ট। দেন এই ক্রেস্ট গুলাকে কানেক্ট করে যে লাইনটা পাবো এটা হবে আমাদের আরেকটা ওয়েভ ফ্রন্ট। এই ক্রেস্ট গুলাকে কানেক্ট করে যে লাইনটা পাবো এটা হবে আমাদের আরেকটা ওয়েভ ফ্রন্ট। তো ওয়েভ ফ্রন্টটা কি, the line or surface connecting all the points in a wave that are in phase। ওকে, তো এটা হলো আমাদের ওয়েভ ফ্রন্ট। আর এখন দেখো তো ওয়েভ গুলো আসলে কোন দিকে যাচ্ছে, either the waves are going towards right or the waves are going towards left। যেটাই বলো না কেন ওয়েভ ফ্রন্ট আর ডিরেকশন অফ ট্রাভেল অফ ওয়েভ, ওয়েভটা যে ডিরেকশনে ট্রাভেল করে ওইটা আসলে কি দিয়ে দেখানো হয়, রে। রে জিনিসটা কি, রে অ্যাকচুয়ালি কি করে, ওয়েভটা কোন ডিরেকশনে ট্রাভেল করতেছে ওই ডিরেকশনটা দেখায়। তো আমরা যদি স্লাইডে ফেরত যাই, যে এখানের মধ্যে কি বলতেছে দেখো, a wave front is a line or surface in a wave along which all the points are in phase। তো তাহলে এই যে এই ব্লু কালার, এই ব্লু কালার, এই ব্লু কালার, এই ব্লু কালার, এগুলো প্রত্যেকটা যে এই সেমি সার্কেল গুলা যে আছে এগুলো অ্যাকচুয়ালি কি করতেছে, they are connecting all the points that are in phase। সো তাহলে এই সবগুলা কি ব্লু কালার দিয়ে যেগুলো আঁকা এগুলো হলো সবগুলা ওয়েভ ফ্রন্ট। ওকে, আর রেড কালার দিয়ে দেখো অ্যারো ড্র করা আছে, এগুলা কি জিনিস, এগুলো হলো রে। তারা কি করে ওয়েভটা কোন ডিরেকশনে মুভ করতেছে ওই ডিরেকশনটা দেখায়, যে বলতেছে কি রেজ অন দ্য আদার হ্যান্ড আর স্ট্রেট লাইনস ড্রন টু শো দ্য ডিরেকশন অফ ট্রাভেল অফ আ ওয়েভ ফ্রন্ট। দ্য রে এন্ড wave fronts are always what, they are always at 90 degree or they are always perpendicular to each other। এই রিলেশনশিপটা আমাদের জানা লাগবে, এটা স্টুডেন্ট বুকেও মধ্যে অনেক এমফেসিস দিয়ে বলা ছিল, এইখানের মধ্যে আমরা লিখে রাখছি যে কি রে আর ওয়েভ ফ্রন্ট কি হবে, the ray and the wave fronts will always be perpendicular to each other। ওকে, তো এই জিনিসটা সবাই একটু নোট ডাউন করে রাখো, রে আর ওয়েভ ফ্রন্টের মধ্যে আমাদের রিলেশনশিপটা কেমন, পারপেন্ডিকুলার রিলেশনশিপ। যে এখানের মধ্যে দেখো ওয়েভ ফ্রন্টটা একটু কার্ভি না, তো তাহলে ওয়েভ ফ্রন্টের এখানে ট্যানজেন্ট ড্র করলাম,
তো এই ট্যানজেন্টের সাথে রেড ডিরেকশনটা কি হচ্ছে, পারপেন্ডিকুলার। এরকম সেম ওয়েতে এখানে যদি তুমি ট্যানজেন্ট ড্র করো দেন এখানের মধ্যে কি হইতেছে, পারপেন্ডিকুলার ফর্ম করতেছে। বুঝতে পারছো? সো তাহলে রে এন্ড ওয়েভ ফ্রন্ট অলওয়েজ কি থাকবে, রে এন্ড ওয়েভ ফ্রন্ট অলওয়েজ একজন আরেকজনের সাথে পারপেন্ডিকুলার থাকবে। ওকে ওকে, সো এখন এখানের মধ্যে আমরা অ্যানিমেশন একটা পাইছি। এখানের মধ্যে খেয়াল করো সুপার পজিশনটা খুবই ভালো মতো এখানের মধ্যে দেখানো আছে। কি করতেছে দেখতেছো? এখানের মধ্যে কাজটা কি, ওয়েভ দুইটা আমাদের কোন দুইটা, ওয়েভ দুইটা কিন্তু আমাদের ব্লু কালার এন্ড অরেঞ্জিশ কালার, ওরকম না। এখানের মধ্যে কাজটা কি দেখো, বলতেছে when two or more waves meet at a point, ঠিক আছে, যখন নাকি মোর দেন ওয়ান ওয়েভ একটা জায়গায় মিট করবে তো তখন কি হবে, তাদের ওভারঅল ডিসপ্লেসমেন্টটা কি হবে, ভেক্টর সাম। ভেক্টর সাম বলতে কি বলি, ডিসপ্লেসমেন্ট যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি না, সো তাহলে পজিটিভ ডিসপ্লেসমেন্টকে পজিটিভ ধরবো, নেগেটিভ ডিসপ্লেসমেন্টকে নেগেটিভ ধরবো, এমন টাইপের ব্যাপার। তো তাহলে এখানের মধ্যে দেখো ব্লু এন্ড অরেঞ্জ কালার যে দুটো ওয়েভ আছে এখানের মধ্যে কাজটা কি, when the two waves are meeting together, দেখো এই যে দুই পাশ থেকে দুইটা ওয়েভ আসতেছে, when the two waves are meeting, যে যখন নাকি তাদের কি হইতেছে, ক্রেস্ট আর ট্রাফ গুলা যখন নাকি একটা আরেকটার সাথে মিলে যাচ্ছে, যে ক্রেস্টের সাথে ক্রেস্ট আর ট্রাফের সাথে ট্রাফ যখন নাকি মিলে যাচ্ছে তখন দেখো হঠাৎ করে কিন্তু আমাদের অ্যামপ্লিটিউডটা বেড়ে যায়, তাই না? এই যে একটু পরে আমাদের এরকম সেম জিনিসটা আসবে। এখন কি হইলো, যখন নাকি ব্লু ওয়েভ আর অরেঞ্জ ওয়েভের ক্রেস্ট দুইটা একসাথে মিট করতেছে, সো দুইটা ক্রেস্ট মিলে কি করবে, ওভারঅল ডিসপ্লেসমেন্টটাকে অনেক বেশি বাড়ায় দিবে। ওরকম সেম ওয়েতে যখন নাকি দুইজনের ট্রাফ গুলো একসাথে মিট করবে তখনও ওভারঅল ডিসপ্লেসমেন্টটাকে বাড়ায় দিবে। উল্টা জিনিসটা কখন, ক্রেস্টের সাথে যখন নাকি ট্রাফের মিটিং হয় তখন কি হচ্ছে, ক্রেস্ট এন্ড ট্রাফ যখন নাকি মিট করতেছে তখন একজন আরেকজনকে কি করবে, এনহান্স করবে নাকি ক্যান্সেল আউট করে দিবে? মারিয়া, দুইটা ওয়েভ যখন নাকি একজনের সাথে আরেকজন মিট করলো, ক্রেস্টের সাথে ট্রাফ, সো ক্রেস্ট আর ট্রাফ কি ক্যান্সেল করবে, আউট করে দিই। ক্যান্সেল আউট করে দিবে, তাই না? তো এরকম হলো ব্যাপার। কি বলতেছে, the total displacement at any point is the sum of the displacement that each individual wave would cause at that point, যে ওই ইন্ডিভিজুয়াল ওয়েভের ওই পয়েন্টে যেই ডিসপ্লেসমেন্ট হওয়ার কথা ওই ডিসপ্লেসমেন্ট গুলার সামেশন মিলে কি হবে, রেজাল্টেন্ট ওয়েভের ডিসপ্লেসমেন্ট, এরকম। দেন বলতেছে যে আফটারওয়ার্ডস ইচ ওয়েভ উইল কন্টিনিউ পাস্ট ইচ আদার, এই যে যেখানে মিট করলো ওখানে তো হঠাৎ করে সুপারপজিশন হয়ে অ্যামপ্লিটিউড বেড়ে গেছে, দেন আবার কি হইতেছে, তাদের অরিজিনাল নরমালি যেরকম ছিল ওইভাবে তারা মুভ করে চলে যাচ্ছে। বুঝতে পারছো? এই সুপারপজিশনের ব্যাপারটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে ফেরদৌস? ওকে, নাও কনস্ট্রাকটিভ এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স কোনটা কি জিনিস, যে একটু আগে আমরা বললাম না যে ক্রেস্টের সাথে ক্রেস্ট যদি মিলে তো তাহলে কি হয়, আর ক্রেস্টের সাথে ট্রাফ যদি মিলে তাহলে কি হয়, এই ব্যাপারগুলো আমাদের ওই যে মাত্র ফেজ এন্ড পাথ ডিফারেন্সের ব্যাপারগুলি পড়ে আসছি না, ওইটার সাথে রিলেট করা যায়। কেমন জিনিস, কনস্ট্রাকটিভ এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স কি হয়, when two waves meet positions of maximum amplitude occur, কোন জায়গায় ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হবে, when the path difference is zero or a whole wave number of wavelengths apart, মানে কি, পাথ ডিফারেন্স যখন নাকি ইন্টিজার মাল্টিপল অফ ল্যামডা হবে, যেটা আমরা আগে লিখে আসছিলাম মনে আছে, when the path difference is integer multiple of lambda, তখন the two waves will be what, the two waves will be in phase, এই যে ট্রাফের সাথে ট্রাফ এন্ড ক্রেস্টের সাথে ক্রেস্ট। তো তাহলে এই দুটো মিলে কি করবে, ওভারঅল অ্যামপ্লিটিউডটাকে বাড়ায় দিবে। সো এই যে যেটা বলতেছে when the waves are always in phase, যে যখন নাকি পাথ ডিফারেন্স হবে ইন্টিজার মাল্টিপল অফ ল্যামডা তখন কি হবে, ওই দুটো ওয়েভের মধ্যে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে, সো তাহলে অ্যামপ্লিটিউডটা অনেক বেশি বেড়ে যাবে। ওরকম সেম ওয়েতে উল্টা কথাটা বলতে পারি, কেমন, when the path difference is an odd half wavelength, মানে কেমন, একটা হলো এরকম ক্রেস্ট আর ওই ক্রেস্টের সাথে কি করতেছে, ক্রেস্টের করেসপন্ডিং জায়গায়
ট্রাফ মিট করতেছে, তো ক্রেস্টের সাথে ট্রাফ মিট করলে একটু আগে মারিয়া যে অ্যান্সারটা দিল যে কি করবে, দে উইল ক্যান্সেল ইচ আদার্স ডিসপ্লেসমেন্ট, যে দুইটা ডিসপ্লেসমেন্টের ভ্যালু যদি সমান সমান হয় কি করবে, একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে এমন। তো তাহলে the waves are pi radian out of phase মানে anti phase and the amplitude will be minimum। তো এটা হলো আমাদের destructive superposition এর জন্য যেই কন্ডিশনটা ছিল। তো এইসব জেনারেল ইকুয়েশন গুলো এইসব তোমাদের আগে নরমাল ক্লাস যখন নাকি করছিলা ওই সময় অনেক বেশি ডিটেইলে কভার করা হয়েছিল। এগুলা নিয়ে কি কোনো প্রবলেম আছে? ওকে, সো তাহলে এগুলা নিয়ে প্রবলেম না থাকলে আমরা দেখি এরপর কি আছে। স্টেশনারি ওয়েভ, স্টেশনারি ওয়েভ হলো আমাদের আরেকটা ওরকম একটা রেজাল্টেন্ট ওয়েভ, যে সে নিজে একটা ওয়েভ না, সে কি হয় দুইটা ওয়েভের কম্বিনেশনে ক্রিয়েট হয়। ওই যে এখানে নিচে অ্যানিমেশনটা দেখে তোমরা বুঝতে পারতেছো, দেখো ওই যে রেড কালার দিয়ে মার্ক করা দেখতেছো কয়েকটা পয়েন্ট, রেড কালার দিয়ে মার্ক করা ওই পয়েন্ট গুলা কিন্তু কখনোই মুভ করতেছে না, দে আর অলওয়েজ ফিক্সড ওভার দেয়ার। এন্ড দেখো এই লাইন বরাবর অলওয়েজ কি হচ্ছে, এই লাইন বরাবর অলওয়েজ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ইদার ক্রেস্ট অর ট্রাফ। সেম ওয়েতে এটা বলা যায় এই লাইন বরাবর অলওয়েজ ক্রেস্ট অর ট্রাফ, এই লাইন বরাবর অলওয়েজ ক্রেস্ট অর ট্রাফ, এই লাইন বরাবর অলওয়েজ ক্রেস্ট অর ট্রাফ। আর এই জায়গাগুলোতে এইটা 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 এগুলার নাম কি মনে আছে সাইমা? রেড কালার দিয়ে যে গোল্লা গোল্লা গুলা দিলাম এটার নাম কি? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আর মিনিমাম ডিসপ্লেসমেন্ট এমন ভাবে আমরা নরমালি বলি অন্য ওয়েভের জন্য, কিন্তু স্ট্যান্ডিং ওয়েভের জন্য আমরা স্পেসিফিক্যালি দুইটা নাম বলছিলাম। কি কি ছিল? একটা হলো নোড আর একটা হলো অ্যান্টি নোড, তাই না? তো তাহলে জিরো ডিসপ্লেসমেন্টের এগুলাকে কি বলা হয়? জিরো ডিসপ্লেসমেন্টের এই পজিশন গুলাকে বলা হয় নোড, এন্ড ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের এই পজিশন গুলাকে কি বলা হয়? অ্যান্টি নোড। সো এই ব্যাপারগুলো আমাদের এখানে বলা থাকবে। কি বলতেছে লেটস সি। স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ, অ্যানোড। আচ্ছা, সো এখন এখানে আমাদের ব্যাপারটা দেখি কি হইতেছে। waves can be classified into progressive and stationary wave। progressive wave কারা? যারা নাকি একটা পজিশন থেকে আরেকটা পজিশনে পুরাটা এরকম ডিসপ্লেস হয়ে যেতে পারে। তোমাদের আগে মনে আছে ডেসমোসে যে গ্রাফ দেখাইছিলাম, সো ওখানে থেকে মনে পড়া উচিত, আস্তে আস্তে মনে পড়বো। অনেকদিন পড়ালেখার গ্যাপ ছিল তো, বাসায় তোমরা অনেকজনে বলছো পড়ালেখা করছো এন্ড এভরিথিং, বাট আসলে ক্লাস না করলে পরে ওরকম লেভেলের পড়ালেখা হয় না। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, প্রোগ্রেসিভ ওয়েভে কি হয়? প্রোগ্রেসিভ ওয়েভস আর ওয়েভস ইন হুইচ দ্য পজিশন অফ পিকস এন্ড ট্রাফস আর মুভিং। সো তাহলে এই যে এই ওয়েভটা এখানে আছে, একটু পরে এই ওয়েভটা এই সামনে আগায় যাবে। তো তার মানে কি এখানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা ছিল, এখন ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা সামনে আগায় গেছে, প্রোগ্রেস করছে। এইখানে মিনিমাম ডিসপ্লেসমেন্টটা ছিল, এই জিনিসটা এখন কি করছে, সামনে আগায় গেছে, এমন টাইপের ব্যাপার। সো তার মানে এখানে কোনো পয়েন্ট ফিক্সড না যে এই পয়েন্টেই অলওয়েজ জিরো ডিসপ্লেসমেন্ট হবে, এই পয়েন্টেই অলওয়েজ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হবে, এমন কখনো প্রোগ্রেসিভ ওয়েভে পাবা না। এমন জিনিসটা শুধু কিসে পসিবল? স্ট্যান্ডিং ওয়েভে পসিবল। এটা কিভাবে তৈরি হয় ওই ব্যাপারটা যদি আমরা দেখি, stationary waves are also known as standing waves। কি বলে? in such waves the positions at which maximum মানে antinode and minimum বা জিরো যে নোড amplitude occur are fixed। সো তাহলে যেই যেই পজিশনে জিরো ডিসপ্লেসমেন্ট এন্ড যেই যেই পজিশনে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয় ওই পজিশন গুলো অলওয়েজ কি থাকে, স্ট্যান্ডিং ওয়েভের জন্য ফিক্স থাকে। নাম শুনেই বোঝা যাইতেছে যে দে ডোন্ট মুভ, তাদের পজিশন গুলো কি থাকবে, ফিক্স থাকবে, এমন হলো ব্যাপার। তো বলতেছে কি, স্ট্যান্ডিং ওয়েভস আর ক্রিয়েটেড বাই দ্য সুপারপজিশন অফ টু প্রোগ্রেসিভ ওয়েভস অফ ইকুয়াল ফ্রিকোয়েন্সি এন্ড অ্যামপ্লিটিউড মুভিং ইন অপোজিট ডিরেকশন। এই জিনিসটা ভেরি 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 ইম্পর্টেন্ট। সবাই একটু এই জিনিসটা লিখে ফেলো আর এখন স্ক্রিনশট নিয়ে রাখো। যাদেরকে স্ক্রিনশট নিতে, যারা স্ক্রিনশট নিচ্ছ আর কি, এখন তোমরা কিন্তু মাস্ট এই ব্যাপারগুলা খাতায় লিখে ফেলবা, অর এলস ব্যাপারগুলো মনে থাকবে না বেশি দিন। ঠিক আছে? যতবার এরকম খাতার মধ্যে লিখবা তত সুন্দর মতো তোমাদের এই জিনিসটা মাথায় থাকবে। ওকে,
তো সবাই একটু তাড়াতাড়ি এটা কপি করে ফেলো, দেন আমরা পরের টপিকে দেখি কি আছে। মনে হয় না এরপরে আমাদের কোনো টপিক থাকবে, বিকজ 1A 1B এই দুটা জিনিস নিয়ে থাকার কথা। ওকে, আই হোপ সবার কপি করা শেষ। লেটস সি এরপরে কি আছে। স্ট্যান্ডিং এন্ড প্রোগ্রেসিভ ওয়েভের ডিফারেন্স। সো এই জিনিসটাও, এই স্লাইডটাও সবাই একটু লিখে ফেলো, আমরা একটু ডিসকাস করি, তোমরা স্ক্রিনশটটা নিয়ে রাখো। স্ট্যান্ডিং ওয়েভে কি হয়, এনার্জিটা স্টোরড থাকে, যে এনার্জিটা কনফাইন্ড থাকে। কনফাইন করা মানে কি, আটকায় থাকে আর কি। ওকে, কি হয় দেখো, স্ট্যান্ডিং ওয়েভস স্টোর এনার্জি, whereas progressive waves transfer energy from one point to another. অ্যামপ্লিটিউডটা কি হয়, the amplitude of a standing wave varies from 0 at nodes to a maximum at the antinodes. So তার মানে নোড পজিশনে জিরো ডিসপ্লেসমেন্ট এন্ড অ্যান্টিনোড পজিশনে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এমন হলো ব্যাপার। But the amplitude of all the oscillations along the progressive wave is constant. So তাহলে ওয়েভটা এখানে ছিল, দেন এই ওয়েভটা এইখানে আসছে। সো দেখো, প্রথমে সলিড যে রেড লাইন দিয়ে ড্র করছি, দেখতেছো রিক্তি, সলিড যে রেড লাইন দিয়ে ড্র করছি, এইখানে এখানে ছিল কত, জিরো ডিসপ্লেসমেন্ট, এইখানে ছিল ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এইখানে ছিল জিরো, এইখানে নেগেটিভ ম্যাক্সিমাম, আবার এখানে জিরো। এগুলা নিয়ে তো কোনো প্রবলেম নাই, আছে? না ভাইয়া। ওকে, এখন ব্রোকেন লাইনেরটা দেখো, যে এই ওয়েভটা যখন একটু প্রোগ্রেস করছে, মানে এই ওয়েভটা যখন একটু সামনে বাড়াইছে, তখন কি হইলো, এই পয়েন্টে একটু আগে কি ছিল, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ছিল না, এই পয়েন্টে এখন দেখো জিরো ডিসপ্লেসমেন্ট। দেন এই পয়েন্টে ছিল জিরো ডিসপ্লেসমেন্ট, এই পয়েন্টে কি চলে আসছে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট চলে আসছে। এই পয়েন্টে আগে জিরো ডিসপ্লেসমেন্ট ছিল, কি বলে, এই পয়েন্টে আগে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ছিল, এখন কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। তো তার মানে কি, জিরো ডিসপ্লেসমেন্ট আর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের পজিশন কখনো ফিক্স থাকবে না। প্রোগ্রেসিভ ওয়েভের জন্য এটা নামের সাথে বুঝে যেতেছে কি হবে, the positions will always progress, যে পজিশন গুলো অলওয়েজ কি হইতে থাকবে, চেঞ্জ হইতে থাকবে। তো ওই ব্যাপারটা বলছে যে অসিলেশনের সব জায়গায় আমাদের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টও হইতে পারে, মিনিমাম ডিসপ্লেসমেন্টও হইতে পারে, ওটা ডিপেন্ড করে ওয়েভটা কোন পজিশনে আছে। ওকে, তো এই কথাটা বলতেছে কি, the oscillations are all in phase between adjacent nodes. এই কথাটার মানেটা কি, সাইমা বলতে পারবা? The oscillations are all in phase between adjacent nodes মানে কি, পাশাপাশি দুইটা নোড আছে। এটা মনে করো আমি এরকম একটা স্ট্যান্ডিং ওয়েভ আঁকি, এই তো এই একটা নোড, এই একটা নোড, তো এই দুইটা পাশাপাশি নোডের মাঝে, সরি, এই দুইটা পাশাপাশি নোডের মাঝে আমরা কি পাবো, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পাবো না? তো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের সময় ওয়েভ গুলা কিসে আছে, ইন ফেজ অর আউট অফ ফেজ? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কখন হবে, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের সময়। সো তাহলে দে উইল বি ইন ফেজ। ওরকম সেম ওয়েতে এই যে এই দুইটা নোড, আমরা যদি আগের স্লাইডে ফেরত যাই, এখানের মধ্যে দেখো এই যে দুইটা নোড আছে, তো এই দুইটা নোডের মাঝে দেখো এই যে এই জায়গাটায় রেড এন্ড ব্লু ওয়েভটা কি হলো, ইন ফেজে মিট করলো, দেন নিচে রেড এন্ড ব্লু ওয়েভটা ইন ফেজে মিট করলো। সো তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং, দুইটা অ্যাডজাসেন্ট নোডের মাঝে কি হচ্ছে, the waves are always in phase, মানে the waves will undergo what, constructive interference, এমন এই কথাটা বলতেছে। but the phase varies continuously along the traveling one. তো তাহলে স্ট্যান্ডিং ওয়েভে position of the maximum displacement and position of the zero displacement fixed, কিন্তু এই যে দেখো ব্লু কালার ওয়েভ আর রেড কালার ওয়েভ দুইটা কি কন্টিনিউয়াসলি মুভ করতেছে না? ব্লু কালার ওয়েভটা অলওয়েজ লেফট থেকে রাইটে যাচ্ছে, রেড কালার ওয়েভটা অলওয়েজ কি করতেছে, রাইট থেকে লেফটে যাচ্ছে। সো তাহলে কন্টিনিউয়াস ওয়েভ গুলা কি করতেছে, অলওয়েজ প্রোগ্রেস করতেছে, কিন্তু ফেজ পজিশন গুলা অলওয়েজ কি থাকতেছে, অ্যান্টি নোডের জায়গায় ইন ফেজ আর নোডের জায়গায় অ্যান্টি ফেজ বা আউট অফ ফেজ, যে ক্যান্সেল আউট করে দিবে। এগুলা নিয়ে কি কারো কোনো কনফিউশন হইতেছে যে স্টেশনারি ওয়েভের ব্যাপারগুলা কেমন কি ছিল?
মারিয়া মনে পড়ছে? হ্যাঁ ভাই, একটু একটু ঘুরতেছি, আবার মনে পড়তেছে। বুঝি নাই। হ্যাঁ, মনে পড়তেছে। ওকে, তো এখন স্ট্যান্ডিং ওয়েভের আরো কয়টা প্রপার্টি এখানের মধ্যে বলা আছে। আগের পেজের এটা সবাই কপি করছিলা? এটা এটা স্ক্রিনশট নিয়ে রাখো, দেন সামনের পেজে আমরা যাই। ওকে, সামনের পেজে যাই। কি বলতেছে? স্ট্যান্ডিং ওয়েভ মোর প্রপার্টিজ। ওয়েভলেন্থ অফ স্ট্যান্ডিং ওয়েভ ইজ দ্য সেম অ্যাজ দ্য ওয়েভলেন্থ অফ দ্য কনস্টিটিউয়েন্ট প্রোগ্রেসিভ ওয়েভ। যে দুইটা প্রোগ্রেসিভ ওয়েভ মিলে, এই যে এখানের মধ্যে আমাদের রেড কালার ব্লু কালার ওয়েভ দুইটা কি, দে আর দ্য প্রোগ্রেসিভ ওয়েভস, যারা মিলে কি করতেছে, ব্ল্যাক কালার স্ট্যান্ডিং ওয়েভটাকে ক্রিয়েট করতেছে, তাই না? সো এখানের মধ্যে কাজটা কি, wavelength of the standing wave is the same as the wavelength of the constituent progressive wave। যে সব ওয়েভ গুলাতে স্ট্যান্ডিং ওয়েভটা বানানো, স্ট্যান্ডিং ওয়েভের ওয়েভলেন্থ ওই অরিজিনাল ওয়েভ গুলার ওয়েভলেন্থের সমান। দেন ব্যাপারটা কি দেখো, ডিসটেন্স বিটুইন টু অ্যাডজাসেন্ট নোডস অর টু অ্যাডজাসেন্ট অ্যান্টি নোডস ইজ ইকুয়াল টু λ/2। ব্যাপারটা কেমন দেখো, এই তো এইখানের মধ্যে দেখো, এইখান থেকে এতটুকু পর্যন্ত কি 1 ল্যামডা নাকি লামিয়া? এই স্টার্টিং থেকে এইখানে ফেরত আসা পর্যন্ত এখানে কি 1 ল্যামডা। সো তাহলে এইখানে একটা নোড, এইখানে একটা নোড, তো একটা নোড আর একটা নোডের মধ্যে কতটুকু ডিসটেন্স হচ্ছে? ল্যামডার অর্ধেক ডিসটেন্স না নাকি? সো তাহলে এর জন্য এখানের মধ্যে বলছে কি, the distance between adjacent nodes or adjacent antinodes কি হবে, λ/2। ওকে, তো বলতেছে কি দেখো, points between two adjacent nodes are always in phase। এই কথাটা একটু আগেও বলা ছিল। either side on a কি বলে, while those on either side of a single node are always in antiphase। তো তাহলে এই নোড, ঠিক আছে, এখন এখানের মধ্যে কি দুইটা অপোজিট সাইডে, এখানের মধ্যে কি হইতেছে, এই জায়গাটার মধ্যে ইন ফেজ, এই দুইটা নোডের মধ্যে আবার ইন ফেজ, তাই না? তো এই কথাটা এখানের মধ্যে বললো। তো কি বলতেছে, ইফ ইউ হোল্ড অন টু আ নোড অন আ স্ট্যান্ডিং ওয়েভ নো চেঞ্জ অকার্স। এরকম আমরা একটা ভিডিও দেখছিলাম, মনে আছে? যে একটা স্ট্যান্ডিং ওয়েভ এরকম ক্রিয়েট করা হয়েছে, দেন হোয়াট হ্যাপেন্স, ওই স্ট্যান্ডিং ওয়েভের উপরে তুমি ড্রপ অফ ওয়াটার or drop of colored liquid তুমি কি করতে পারবা, ছেড়ে দিতে পারবা। ওই কালার্ড লিকুইড গুলা লেভিটেট করবে, ওখানের মধ্যেই ভেসে থাকবে আর কি, যে অ্যাকুস্টিক লেভিটেশন, এমন একটা ব্যাপার দেখাইছিলাম তোমাদেরকে ভিডিও, মনে আছে? অ্যাকুস্টিক লেভিটেশনের ব্যাপারটা কি ছিল, যে আমরা দুইটা স্পিকার নিয়ে এমন করছি, কি করছি, এই নিচে একটা উপরে একটা স্পিকার, নিচে একটা স্পিকার, তো এখান থেকে ওয়েভ আসতেছে, এখান থেকে ওয়েভ আসতেছে, এই দুটা ওয়েভ মিলে কি করলো, এই দুটা ওয়েভ মিলে স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট করলো। সো হোয়াট হ্যাপেন্স, এখানে নোড, এখানে নোড, তো তুমি যদি একটা ড্রপ অফ ওয়াটার এরকম জায়গাগুলোতে ফেলো, বা ওরকম কটনের বল বা ভেরি লাইট কোন অবজেক্ট যদি এখানের মধ্যে ছেড়ে দাও, তো তখন কি করবে, ওই নোডের পজিশনটায় তারা আটকায় থাকবে, ঠিক আছে? বিকজ ওই নোডের ওখানে কি হচ্ছে না, কোনো এনার্জি ট্রান্সফার হচ্ছে না, যে অ্যাজ নো এনার্জি ইজ ট্রান্সফার্ড ফ্রম দ্য নোড, যে নোডের পজিশনটা তো ফিক্স, সে উপরে ওঠে না নিচেও যায় না, সে অলওয়েজ ওই জায়গাতেই আটকায় আছে। সো ওরকম টাইপের ব্যাপারগুলা করা যায়। ওকে, আচ্ছা, সো এখন স্ট্যান্ডিং ওয়েভ অন আ স্ট্রিং, এই ব্যাপারটা থেকে আমরা সানডের ক্লাসে কন্টিনিউ করব, ঠিক আছে? আজকের ফার্স্ট ক্লাসে আমরা বেশি পড়াইলাম না, অলরেডি 10:15 বাজে। সো তাহলে আজকে আমাদের এইটুকুই রাখবো, দেন সানডের ক্লাসে আমরা ওয়েভস এর এই স্ট্রিং এর এইটা শেষ করার পর ডিফ্র্যাকশন, হাইজেন্স প্রিন্সিপাল, এইসব ব্যাপারগুলো তো পড়ছি আগে, স্টিল এগুলা জিনিসগুলো দেখবো, এরপরে ইন্টারফিয়ারেন্সের ব্যাপারগুলো আবার নেক্সট উইকে, এমন টাইপের। ওকে।
তো আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করব, তোমাদেরকে ওয়ার্কশিটটা দিয়ে দিব আর কি সানডের আগে সলভ করার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।